নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে নিয়ে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, লাজুক লতা। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের গল্প, লাজুক লতা। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। তমাললতার লজ্জার বহর দেখে সবাই অবাক হয়ে যায়। এ যুগে শহরবাসীর শিক্ষিত একটা মানুষের বউ যে এমন লাজুক হতে পারে, এ যেন ধারণাই করা যায় না। তমাল নিজেও নাকি কিছুকাল স্কুলে যাতায়াত করেছিল। শ্বশুর শাশুড়ি গুরুজন নেই, বছর পাঁচেকের একটি ছেলে আর 3 বছরের একটি মেয়ের মা। তবুও সব সময় যেন লজ্জায় জড়সড় হয়ে থাকে। নিজেকে মানুষের চোখের আড়ালে লুকিয়ে রাখতে পারলেই যেন সে বাঁচে। বীরেনের দোতলা বাড়ির একখানা ঘরে সম্প্রতি তারা শহরের অন্য এলাকা থেকে উঠে এসেছে। বাড়িতে ঘর ভাড়া দেবার কোনো প্রয়োজন বা ইচ্ছে বীরেনের ছিল না। যতীনের উপর এটা তার অনুগ্রহ দেখানোই বলা যেতে পারে। বীরেনের বড় ছেলে হেমাঙ্গের সঙ্গে যতীনের পরিচয়ের সুযোগে এই সুবিধাটুকু যতীন আদায় করেছে। একটা ঘর ভাড়া নিয়েই সে বাস করছিল শহরের অন্য এলাকায়, এবং ভাড়াটে নিয়মিত ভাড়া দিয়ে ঘর দখল করে থাকলে তাকে উঠিয়ে দেওয়ার ক্ষমতা বাড়িওয়ালারও থাকে না। তবু কেন যে সে ওই ঘরখানা ছেড়ে দিয়ে বিপন্ন হয়ে এ বাড়িতে আরেকটি ঘর ভাড়া নিয়ে উঠে এলো, হেমাঙ্গ ভালো বুঝতে পারেনি। বিপন্ন বন্ধুর প্রতি দয়া প্রদর্শনে বাড়ির লোকেরা মোটেই খুশি হয়নি হেমাঙ্গর উপর। বন্ধুত্ব ছিল কেবল হেমাঙ্গ ও যতীনের মধ্যে। এ বাড়িতে ভাড়া করে উঠে আসার আগে তমালকে কেউ দেখেনি। তাকে দেখে বরং তাদের মুখ বেশ গম্ভীর হয়ে গিয়েছিল। কিন্তু তমাললতার ভীরুতা ও লাজুকতার বাড়াবাড়িতে অনেকে তাজ্জব বনে গেলেও মুখের অন্ধকার অনেকটা কেটে গিয়েছে বাড়ির লোকের। বীরেনের বড় মেয়ে সুচারুকে তার স্বামী নেয় না। সে অবশ্য মুখ বাঁকিয়ে বলে, ঢং বলে, মাগির সব ন্যাকামি আর বজ্জাতি, অত লজ্জা কেউ দেখায় না। উনি তাই বেশি করে লজ্জা দেখিয়ে 10 জনের নজর টানেন। এ যেন বুঝতে কারো দেরি লাগে। আমার বুড়ো বাপকে দেখে তুই কোন লজ্জায় আধ হাত ঘোমটা টানিস? কিন্তু বাড়ির এবং পাড়ার বুড়ো বুড়িরা পছন্দ করে তমালের এই বেহায়াপনার মতো লাজুকপনা। এরকম চালচলনই তো মানায় গেরস্ত ঘরের জোয়ান বয়সী বউয়ের। মুখে রা নেই, ফটাং ফটাং যখন তখন ঘর থেকে বেরিয়ে পাড়া চষে বেড়ানো নেই। পুরুষকে তফাতে রেখে আড়ালে রেখে চলায় এতটুকু ঢিল নেই। হেমাঙ্গের সঙ্গে সে নাকি আগে কথা বলতো। হেমাঙ্গ তার জেদ টেনে তার সঙ্গে 2-4 বার কথাবার্তা বলবার চেষ্টা করেছে, কিন্তু তমাল মুখ ফেরায়নি, মুখ খোলেনি। ছেলেকে দিয়ে হেমাঙ্গের কথার জবাব দিয়েছে। হেমাঙ্গের বুড়ো বুড়ি বাপ মা ফেলেছে স্বস্তির নিঃশ্বাস। কিন্তু হেমাঙ্গের কলেজে পড়া ছোট বোন সুমায়া বলেছে, তোমরাও যেমন এরকম উদ্ভট খাপ ছাড়া রকম সকম দেখে কোথাও আরো ভরকে যাবে। তোমরা খুশি হয়ে উঠলে। বুড়ি সুভদ্রা বলে, তুই বুঝবি নে, তুই কেবল এক পেশে বিচার শিখেছিস। খাপছাড়া বটেই তো, এরকম খাপছাড়া লজ্জা কোনো বউয়ের দেখা যায় আজকাল? কিন্তু একটা খাপছাড়া অবস্থায় পড়েছে বলেই নিশ্চয়ই এরকম খাপছাড়া ভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। তুই তলিয়ে সব জেনেছিস ওদের ভেতরের ব্যাপার, না জেনে চ্যাটাং চ্যাটাং কথা কইছিস। আমরা টের পেয়েছি, তাই আমরা বলছি। বেশ করেছে। কি টের পেয়েছো? তুই বুঝবি নে, অত কথায় তোর কাজ নেই। যতীনের অনেকদিন চাকরি নেই, খবর রাখিস? দেখায় যেন চাকরি করে, কিন্তু আমরা টের পেয়ে গেছি। সাধে কি ঘর ছেড়ে বন্ধুর বাড়ি ভাড়া নিয়েছে? সেখানে ভাড়া বাকি পড়লে মালপত্র আটকে রেখে দিত। বন্ধু তো আর তা পারবে না। মানুষটা মরিয়া হয়ে উঠেছে, বউটা নিজেকে বাঁচিয়ে চলবে না। সুমায়া হঠাৎ যেন বিদ্যুতের ঝলকানি চেয়ে দেখেছে, এমন ভাবে চোখ পিটপিট করতে করতে বলে, ও। যতীন একটু ঝাঁঝালো হাসির সঙ্গেই বলে, ভবেশ বাবুর মা তোমার প্রশংসা শোনালেন। তোমার মতো খাঁটি বউ নাকি পাড়াতে আর নেই। তা কথাটা সত্যি, ওনার নাতি বউয়ের সঙ্গে তুলনা করলে সত্যি তোমার তুলনা মেলা ভার। কালো টানা চোখ তুলে ঝিলিক মেরে চেয়েই তমাল চোখ নামায়।
পাতলা ঠোঁটের অপূর্ব কারসাজিতে একটু রহস্যময় হাসির ঝিলিক খেলিয়ে দেয়। যতীন সারাদিন চাকরি এবং রোজগারের সন্ধানে টোটো করে ঘুরেছে। দেহ মন দুই তার শ্রান্ত এবং ক্লান্ত। মুখটা যেন স্থায়ীভাবে বেঁকেই আছে। হতাশায় মন বাঁকা হয়ে যাওয়ারই বোধহয় এটা প্রকাশ্য লক্ষণ। কেবল চাকরি করবার অধিকার নয়, সংসারের কোনো অধিকার খাটাবার ক্ষমতাই যেন তার আর নেই। বউটা পর্যন্ত তার হুকুম মানে না। আরেকটু মুখ বাঁকিয়ে সে বলে, সেদিন নীরেন বাবু বলছিলেন, তুমি তো ভাগ্যবান পুরুষ যতীন, এই ভেজালের যুগে খাঁটি সহধর্মিণী পেয়েছো। চুলদাড়ি সব সাদা হয়ে গেছে, নইলে একটা চাপড় কষিয়ে দেওয়ার কথা ভাবতাম। গামছা লুঙ্গি হাতে দিয়ে তমাল মৃদুস্বরে বলে, ভবেশ বাবু নীরেন বাবুদের বলো না একটা চাকরি জুটিয়ে দিক। পাড়ার একমাত্র খাঁটি বউটির যে সিঁদুর কেনার পয়সা নেই। যতীন সচকিত হয়ে তার মুখের ভাব দেখবার চেষ্টা করে। সত্যি কি এমন তীব্র তীক্ষ্ণ রসিকতা করছে তমাল, অথবা আপনা থেকেই বেরিয়ে এসেছে কথাগুলি তার মুখ দিয়ে? কিন্তু ইচ্ছা বা প্রয়োজন হলেই তমালের মুখ দেখা অত সহজ ব্যাপার নয় তার স্বামীর পক্ষেও। কথা বলতে বলতে তমাল নত হয়ে মাথা নামিয়ে তার জুতো জোড়ার ধুলো ঝাড়তে শুরু করেছিল। পুরনো হয়ে গেছে ভালো দামি জুতো জোড়া। একটা প্রায় সুনিশ্চিত চাকরির আশায় মরিয়া হয়ে কেনা হয়েছিল, এবার ছিঁড়ে যাবে। তবু এই জুতো পায়ে দিয়েই কাল আবার তাকে বেরোতে হবে চাকরির খোঁজে। হেমাঙ্গ গিয়েছিল বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে। সে বাড়ি ফেরে রাত 9টার পর। যতীন খেয়ে উঠে চৌকির বিছানায় বসে পান চিবোতে চিবোতে মেঝেতে ছেলে মেয়ের বিছানায় মশারি খাটিয়ে গুজে দেবার কাজে রত তমালকে দেখছিল। হেমাঙ্গকে ডেকে বলে, এত রাতে? হেমাঙ্গ দরজার কাছে দাঁড়িয়ে বাঁকা চোখে তমালের দিকে চেয়ে বলে, সিনেমা দেখতে গিয়েছিলাম। বোধহয় সদ্য সদ্য সিনেমা থেকে বাড়ি ফিরেছে বলেই সস্তা পচা নোংরা ছবির আমেজটা মনে রয়ে গেছে, নইলে এভাবে পরের বউয়ের দিকে তাকানো তার ধাত নয়। ভালো বই? একদম বাজে বই। ঘরে এসো না, একটু শুনি ছবিটার কথা। আমিও একবার দেখবো ভাবছিলাম। 9:30 শো দেখা যায় না না? তমাল তাড়াতাড়ি মেঝেতে ছেলে মেয়ের বিছানায় টানানো মশারির ওপারে চলে যায়। আড়ালে জানালায় বসে হয়তো তাকিয়ে থাকে বাইরের বিদ্যুতের আলোয় সাজানো শহরতলির গেঁয়ো আধারের দিকে। হেমাঙ্গ হঠাৎ যেন চেতনা পায়, বলে, বড় খিদে পেয়েছে ভাই, পেটটা জ্বলে গেল। বলেই সে চলে যায় ঘর ছেড়ে। যতীন গিয়ে চুলের মুঠি চেপে ধরে তমালের। হারামজাদি, ঘরে ভদ্রলোক এলে তার সঙ্গে একটু ভদ্রতাও করতে পারিস না? তমাল শান্ত মৃদু কিন্তু স্পষ্ট ভাষায় বলে, আমার কিন্তু দাঁত আছে। চুল টেনে যত ব্যথা দিচ্ছ, দাঁত দিয়ে কামড়ালে তার চেয়ে 10 গুণ বেশি ব্যথা পাবে। যতীন তার চুল ছেড়ে দেয়। সে জানে তার লাজুক বউ কামড়ে তার মাংস তুলে নিতে পারে। মোটে 2 মাস আগের অভিজ্ঞতা এত তাড়াতাড়ি ভোলে কি করে সে? তমালকে দেখেই রাধেশ্যামের হয়েছিল কৃষ্ণ ভাব। পরদিন থেকে যতীনকে 150 টাকার চাকরির নিয়োগপত্রে সই করে তার হাতে তুলে দিয়েছিল। কিন্তু সিঁড়ির তলার রান্নাঘর থেকে গায়ের জোরে তমালকে শোবার ঘরের রাধেশ্যামের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে গিয়ে তমালের ধারালো দাঁতে ঘাড়ের কাছের খানিকটা মাংস উঠে গিয়েছিল যতীনের। ঘাটা সেরেছে, তমালের দাঁতের ভয় কমেনি। সুমায়া এবং পাশের ঘরের 2-3টি অল্প বয়সী মেয়ে বউয়ের যেন বিশেষ দরদ দেখা দিয়েছে তমালের জন্য। তারা সুমায়ার বন্ধু বলেই কিনা কে জানে। সুমায়ার দরদটাই সবচেয়ে বেশি। কলেজ থেকে ফিরে বই খাতা সে আগেও টেবিলে ছুঁড়ে দিত, এটা তার চিরকালের বই রাখার অভ্যাস। আজকাল গায়ের শাড়ি জামাগুলো পর্যন্ত প্রায় ওইভাবে খুলে ছড়িয়ে ফেলে ঘরোয়া বেশে তমালের নিচু ছোট রান্নাঘরের দরজায় এসে বসে পড়ে। কলেজে কাঠের ডেস্কে টেবিলে বসে অধ্যাপকদের মুখস্থ করা লেকচার শুনতে শুনতে তার যেন শুধু ডেস্কে চেয়ারে বসা নয়, ডেস্ক চেয়ারে সভ্যতা সম্পর্কে বিতৃষ্ণা জন্মে গেছে। সে যেন তাই মাটিতে আলু থালু বেশে অসভ্যের মতো বসে স্বস্তি পেতে চায়। তমালের এগিয়ে দেওয়া 7রাঙা উলের বোনা আসনটা তাই সে গুটিয়ে রাখে। তমাল নিজেই বুনেছিল আসনটা 7টা আদিম রং দিয়ে। তার জীবনেও যখন রং ছিল তখন।
তবে আজ মনে হয় যতীনের ক্লিষ্ট ফ্যাকাশে মুখে যেন শুধু সেই বীভৎস ঘোষণা যে বেঁচে থাকার মধ্যে কোনো রস নেই, রং নেই, অথচ তার অধীনস্থা নারীটি তারই ঘরের কোণে 7 রকম রং দিয়ে আসন বুনছে অতিথি অভ্যাগত আত্মীয় স্বজন ঘরে এলে বসতে দেবার জন্য। এ যেন আকাশের মতোই উদারতা ঘরের কোণার লাজুক বউটির। জীবনের সব সুখ আর উত্তাপের সূর্যকে ঢেকে দিয়ে নামে জীবনের ঘন কালো দুঃখের বর্ষা। আবার এক ফাঁকে মেঘ সরিয়ে অস্তায়মান সূর্যের আলোয় আকাশে 7 রঙা রামধনু রচনা করে। তাকে বসতে 7 রঙা আসন এগিয়ে দেয়, কড়াই নামিয়ে কেটলি চাপিয়ে জল ফুটিয়ে চা করে দেয়। কিন্তু সুমায়ার জীবনের উপর বিতৃষ্ণা আর বিরাগ যেন তারই উপর ঘনীভূত হতে থাকে। তমালের তৈরি করা চায়ে চুমুক দিয়ে মুখ বাঁকিয়ে সে বলে, তুমি অন্যায় করছো ভাই, তুমি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ। তমাল বলে, বাপের খাও পড়ো কুমারী মেয়ে, তুমি বুঝবে না। আমি অন্যায় ঠেকাচ্ছি, লড়াই করছি, সেরকম সেকেলে বউপনা দিয়ে। আর যে কোনো উপায় নেই ভাই, হয় এরকম সেকেলে বউপনা, নয়তো মরার বাড়া বেহায়াপনা। তুমি বোকা, তুমি ভুল করছো। সেকালেও আমরা এরকম বউ ছিলাম না, একালেও আমরা বেহায়া হয়ে যাইনি। তুমি একজনকেই আঁকড়ে থাকবে, এটা নিয়ম নয়, রীতি নয়, নীতিও নয়। কামাল শান্তভাবেই বলে, কিন্তু আইন যে মোটা বাস্তব আইন, একবার ভাঙলেই আমায় একেবারে শেষ করবার সুযোগ পেয়ে যাবে। বাঁচার জন্য কোন রকম উপায় থাকলে কেউ সাধ করে এই মরণ দশা আঁকড়ে থাকে? গায়ে গায়ে লাগানো পাশের বাড়ির একতলার একখানা ঘরের ভাড়াটে বিলাসের বউ প্রমীলা যেন গঙ্গায় স্নান করতে অথবা সিনেমা দেখতে ঘর থেকে বেরিয়ে আনমনে পথ ভুল করে তমালের রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায়। বলে, কি হচ্ছে? সেও 7 রাঙা উলের আসন ঠেলে দিয়ে মেঝেতে বসে, গায়ে তার রঙিন শাড়ি জড়ানো আছে। তমাল বলে, উঠে আসাটা কি ভালো হলো ভাই? প্রমীলা হাসবার চেষ্টা করে বলে, এ জন্মে ওঠা হাঁটা আর হবে কিনা কে জানে। টাকা জোগাড় করে 12টা 1টায় ফিরবার কথা। বউকে যে হাসপাতালে বাঁচাতে পাঠাবে সে কি আর 5টা নাগাদ অফিস করছে? তার মানেই টাকার জোগাড় হয়নি। ভাবলাম, আমি তো একটা একেলে বউ, ঘরের কোণে মুখ গুজে মরি কেন? পাশের বাড়ির সেকেলের বউটার সঙ্গে দুটো কথা কই মরবার আগে। প্রমীলার মুখ দেখেই বোঝা যায় গায়ে তার 3-4 ডিগ্রি জ্বর। আজকালের মধ্যে কঠিন একটা অপারেশন না হলে তার মরণ সুনিশ্চিত। সেই ব্যবস্থার শেষ চেষ্টা, চরম চেষ্টা করতে বেরিয়েছিল বিলাস। তার ফেরবার কথা ছিল 12টা 1টায়। সুতরাং বেলা 5টা পর্যন্ত অপেক্ষা করে বোঝা গিয়েছে চেষ্টা তার ব্যর্থ গিয়েছে। সুমায়া মাথা হেঁট করে থাকে। প্রমীলা দরজায় ঠেস দিয়ে গা এলিয়ে বসে চোখ বুজে জড়িয়ে জড়িয়ে বলে, ঘরে শুয়ে থাকতে যন্ত্রণা হচ্ছিল, মরে যাচ্ছিলাম যন্ত্রণায়। উঠে এসে তোমার ঘরে বসে যন্ত্রণা কমে গেছে ভাই। তমাল বলে, গলার হারটা কভরের, হাতের চুড়িগুলি মরবার পর শ্মশানে পোড়াতে নিয়ে যাওয়ার আগেই ওগুলো কিন্তু জ্যান্ত মানুষেরা খুলে নেবে ভাই। সুমায়া যেন চাবুক খেয়ে মাথা তোলে। হিমাঙ্গ বাথরুমে বৈকালিক স্নানের জন্য জলের আশায় অপেক্ষা করছিল। জলের মালিকদের দয়া হলে জল 2-4 বালতি হয়তো এসেও যেতে পারে কলটার মুখ দিয়ে। সুমায়া তাকে ডাকে, বলে, চট করে জামা কাপড়টা পরে এসো দেখি, এই হারটা বেচে টাকা নিয়ে এসো, একে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। লাজুক তমাল আজ কথা কয় হেমাঙ্গের সাথে। মুখ তুলে চেয়ে বলে, হাসপাতালে নেওয়ার ব্যবস্থাই করুন না আগে, হারটা তো রইল। প্রমীলার পাশের ঘরের ভাড়াটে নন্দা তাকে খুঁজতে এসেই দাঁড়িয়েছিল। নজর এড়িয়ে প্রমীলা কখন উঠে এসেছে সে টের পায়নি। বোধহয় ভালোই হয়েছে টের না পেয়ে। টের পেলে হয়তো সখিত্বের জেরে তাকে ঘরে আটকে রাখত স্বামীর অপেক্ষায় মরবার জন্য। নন্দা স্মার্ট মেয়ে, লাজ লজ্জার ধার ধারে না। পাড়ার বদ ছোঁড়া আর প্রৌঢ় বয়সী লোকেরা যেসব মেয়ে বউদের দিকে লালসা ভরা চোখে তাকায়, নন্দার বয়স তাদের চেয়ে বেশি হবে না। পাড়ার যে কোনো বদ ছোড়াকে সে
যে কোনো সময়ে ঘরে বসিয়ে একা আলাপ করতে সর্বদাই রাজি, কিন্তু অন্য মেয়ে বউয়ের হাত চেপে ধরবার সুযোগ খুঁজে যে হয়রান হয় সেও সাহস করে নন্দার সঙ্গে কথা কইতে এগোয় না। নন্দা নির্ভয় সমানভাবে ভদ্রভাবে আলাপ করবে, ইয়ার্কি দিতে গেলে হয়তো দ্বিধামাত্র না করেই গালে মেরে বসবে একটা চড়। ভীরু মেয়ে না হলে বজ্জাতি করেও সুখ নেই। নন্দা বলে, তোমার না খুব লাজুক বলে বদনাম। তুমিই দেখছি একটা বেটা ছেলেকে হুকুম দিয়ে ছুরিটাকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করলে। ওর স্বামীটা কি করে আমরা সবাই তার অপেক্ষায় হাত গুটিয়ে বসে আছি। সুমাইয়া বলে, আমরা যে নিয়মে চলি, বেটা ছেলের ছকে দেওয়া নিয়ম ছাড়া আমরা চলতে জানি না। লাজুক হওয়ার দরকার হলেও যে আমরা লাজুক হতে লজ্জা পাই। হেমাঙ্গ অ্যাম্বুলেন্স নিয়ে এলে তারা ধরাধরি করে প্রমীলাকে গাড়িতে তুলে দেয়। সঙ্গে যায় সুমাইয়া আর নন্দা। বউকে হাসপাতালে নেওয়ার টাকা জোগাড় করতে না পেরে সময় মতো ঘরে না ফিরলেও বিলাস একসময় ফিরে আসে। প্রতিদিনের মতো চাকরির চেষ্টায় বেরিয়ে যতীন একেবারেই ফিরে আসে না। পরদিন সকালে নন্দা তমালের কাছে আসে। মনে হয় লজ্জায় যেন সে মরে যাচ্ছে। বলে, শেষকালে আমারই কপালে তোমায় খারাপ খবর জানাবার দায় চাপলো। তমাল বলে, কপালের কথা বাদ দাও, রোজ খারাপ খবর শুনবার জন্যই অপেক্ষা করছি অনেক দিন ধরে। তাই নাকি? তবে তো ভনিতা না করেই বলি, যতীনবাবু একটা দোকানের ক্যাশ ভাঙতে গিয়ে ধরা পড়েছেন। তবু ভালো, জেলে খেতে পড়তে পাবে। আত্মহত্যা করেননি, এই অনেক ভাগ্যি। যাওয়ার সময় উঠোনে দাঁড়িয়ে নন্দা হেমাঙ্গের সঙ্গে কথা বলে। দুজনেই তাকিয়ে দেখে ছেলে মেয়েকে শুকনো রুটি খেতে দিতে গিয়ে তমালের আজ ঘুমটা খসে পড়ছে। নন্দা চলে যাবার পর হেমাঙ্গ দরজায় এসে দাঁড়ালে সে যেন ঘুমটা দিতেই ভুলে যায়। হেমাঙ্গ বলে, আপনি এবার কি করবেন? যতীন যাই করুন, আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে। তমাল বলে, আপনাদের কিসের দায়িত্ব? আমার দায় আপনাদের ঘাড়ে চাপাবার জন্যই উনি আমাকে এখানে টেনে এনেছিলেন। আপনারা ভদ্রলোক, তাই ওনার সায় পেয়ে আমাকে বিব্রত করেননি। আমার ব্যবস্থা এবার আমি একাই করে নেব। কি ব্যবস্থা করবেন? দেখি কি করা যায়। কাছের বস্তি থেকে পঞ্চু দুবেলা এ বাড়িতে খাটতে আসে। কলতলায় সে বাসন মাজছিল। তাকে ডেকে তমাল জিজ্ঞাসা করে, তোমাদের ওদিকে ঘর পাওয়া যাবে ভাই? পঞ্চু চমৎকৃত হয়ে বলে, তা পাওয়া যেতে পারে। কাজ সেরে যাওয়ার সময় আমায় ডেকে নিয়ে যেও, ঘরটা দেখে ঠিক করে আসবো। পঞ্চুর কাছে খবর পেয়ে বাড়ির সকলে ভিড় করে আসে। সুচারু বলে, কেন বাছা, বস্তিতে উঠে যাবে কি জন্য? তুমি এ ঘরে থাকলে কি আমরা ফতুর হব? তমাল বলে, এত ভাড়া কোত্থেকে দেব? সুভদ্রা বলে, ভাড়া তুমি 5-10 টাকা যা পারো দিও, না দিতে পারলে এখন বাকি রেখো, সময় ফিরলে দেবে। তমাল মাথা নেড়ে বলে, না, ওরকম জোড়াতালি দিয়ে কোনো ব্যবস্থা হয় না। দুদিন পরে পাড়ার লোকে তাজ্জব হয়ে তাকিয়ে দেখে বিখ্যাত লাজুক বউ তমাললতা মাথার কাপড় কোমরে বেঁধে ছেলে মেয়ের সঙ্গে নিজেই বাসনকোসন বিছানাপত্র বয়ে নিয়ে বস্তিতে উঠে যাচ্ছে মাথা উঁচু করে, লজ্জাহীনা বেহায়ার মতো।